নমস্কার, আমি দীপ চ্যাটার্জি। আমার আরো একটি নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। নেতাজি সুভাষচন্দ্র বসু এই নামটা প্রত্যেকটা বাঙালি এবং প্রত্যেকটা ভারতবাসীর কাছে একটা আবেগের নাম। নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা ছোট থেকে জেনে এসেছি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য সব থেকে বেশি যদি অবদান কারুর থাকে আমরা বাঙালিরা মনে করি সেটা নেতাজি সুভাষচন্দ্র বসু। এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে সিপিএম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি সুভাষচন্দ্র বসু যখন জাপানের সঙ্গে তার সম্পর্ক ভালো করার চেষ্টা করেন আমাদের ভারতবর্ষে ব্রিটিশ গভর্নমেন্টকে তুলে ফেলে দেওয়ার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী তোজোর সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভালো সম্পর্ক হওয়ার জন্য এই সিপিএমরাই বরাবর বলে এসেছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে তোজোর কুকুর। আপনাদের সামনে 1943 সালের একটি সিপিএম এর পেপারের অর্থাৎ মুখপত্রের খবর আপনাদের সামনে দেখা যাচ্ছে, যেখানে একটা কার্টুন আপনারা দেখতে পাচ্ছেন। সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসুকে কার্টুন আকারে বানিয়ে তৎকালীন জাপানের প্রধানমন্ত্রী তোজোর সঙ্গে হাতে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল এই সিপিএম এর কমিউনিস্টরা। অর্থাৎ তাদের যে পেপার ছিল তাতে দিনের পর দিন নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঠিক এইভাবেই কার্টুন আকারে কুকুরের সঙ্গে তুলনা করে পেশ করা হতো গোটা ভারতবর্ষের সামনে। আর এই ইতিহাস তাদের চলতে থাকে। স্বাধীনতার পর থেকে কমিউনিস্ট পার্টির যে সমস্ত পার্টি অফিস গুলো ছিল সেখানে কোনোদিন ভারতবর্ষের পতাকা উত্তোলন করা হয়নি। ভারতবর্ষের পতাকাকে দেখে তারা নাক সিটকাতো এবং ভারতবর্ষের পতাকা ছাড়াও ভারতবর্ষের যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের ছবিতে তারা কোনোদিন মাল্যদান করেননি। তা না করে তারা কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং এদের গলায় মাল্যদান করা বেশি পছন্দ করতেন। কিন্তু গত 10-15 বছর যাবৎ ইতিহাসটা একটু বদলেছিল। সকলে যখন দেশমাতৃকার প্রেমে গা ভাসাচ্ছে, সিপিএম বুঝতে পারে যে তাদের পলিটিক্যাল পার্টি ঠিকভাবে ভারতবর্ষে চলতে পারবে না যদি ভারতবর্ষের জাতীয় পতাকাকে সম্মান না দেওয়া হয়। তাই বিভিন্ন জায়গায় ন্যাকামো করেই হোক ভারতবর্ষের পতাকা উত্তোলন করতে তারা শুরু করে, বিভিন্ন পার্টি অফিসে 15ই আগস্ট পালন করতে শুরু করে এবং অনেক জায়গায় আমাদের বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতেও মাল্যদান করা শুরু করে। এই ঘটনা সবই করে পশ্চিমবঙ্গে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তাদের পলিটিক্যাল পার্টির যে দরজা সেটা বন্ধ হয়ে যাওয়ার পর তারা বুঝতে পারে যে দেশপ্রেম একটু দেখাতে হবে ভারতবর্ষের মানুষের কাছে আবার তাদের ক্ষমতা ফিরে পেতে গেলে। সেটা তারা করে। কিন্তু ওই যে বলে না, শরীরে লেনিনের রক্ত বইছে, বদ রক্ত বইছে, কার্ল মার্কসের রক্ত যাদের বইছে তারা জীবনে শুধরাতে পারবে না। যে রক্ত তার শরীরে বইছে, যে ফাঁকা ফ্ল্যাটে জন্মের রক্ত তাদের শরীরে বয়ে চলেছে, তারা কখনোই নাটক করে বেশি দিন থাকতে পারবে না। কেরলের সিপিএম সরকার গতকাল এমন একটাই ঘটনা প্রকাশ করে দিল গোটা ভারতবর্ষের সামনে এবং বাঙালি সমাজকে আবার এটা প্রমাণ করে দিল যে সিপিএম বা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এরা কখনোই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের পক্ষে ছিলেন না, আজও নেই, যতই তারা মানুষের মনকে মূর্খ বানানোর জন্য নাটক করে থাকুক। এই ভারতবর্ষে একটি মাত্র রাজ্য যেটার নাম কেরালা, সেখানে সিপিএম ক্ষমতায় রয়েছে। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সেখানে ক্ষমতায় থাকার দরুন ক্লাস 4 এর একটি পাঠ্যপুস্তকে শিক্ষা দপ্তর এমন একটা বই তাদেরকে প্রদান করেছে যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতবর্ষ থেকে পলাতক ঘোষণা করা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি ব্রিটিশদের ভয়ে ভারতবর্ষ থেকে 1941 সালে পালিয়ে জার্মানিতে চলে গিয়েছিলেন। ঠিক এমনই শব্দ সেই বইয়ে ব্যবহার করা হয়েছে যেটা কেরলের শিক্ষা দপ্তর ক্লাস 4 এর ছেলে মেয়েদেরকে পাঠ্যপুস্তকের মাধ্যমে পড়াচ্ছে। ভেবে দেখুন এদের মনে বা মানসিকতার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু আজকে কোন জায়গায় আজ পর্যন্ত রয়েছে, যতই তারা বিভিন্ন পার্টি অফিসে ভারতের পতাকা উত্তোলন করার নাটক করুক। আমরা যেখানে ছোটবেলা থেকে বা সমস্ত ইতিহাসবিদদের কাছ থেকে জেনে এসেছি যে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সব থেকে বলিষ্ঠ অবদান রেখেছিলেন। গান্ধীজি তিনি বলেছিলেন যে অহিংসার পথে চলতে হবে, তার জন্য ভারতবর্ষের যথেষ্ট স্বাধীনতা পেতে একটু কষ্ট হচ্ছিল, কারণ অহিংসার পথে চলে ভারতবর্ষের স্বাধীনতা দেরি হয়ে যাচ্ছিল। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন শুধু অহিংসা করলে চলবে না, অহিংসার পাশাপাশি ব্রিটিশ গভর্নমেন্টকে নাড়িয়ে দিতে হবে। আর তার জন্যই নেতাজি সুভাষচন্দ্র বসু একাধিক মুভমেন্ট করেছিল এই ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে। 1941 সালে যেটা এই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার কেরলের সরকার তাদের পাঠ্যপুস্তকে বাচ্চাদের পড়ানোর চেষ্টা করছে যে জার্মানিতে পালিয়ে গিয়েছিলেন এবং হিটলারের স্মরণে গিয়ে লুকিয়েছিলেন ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসু, সেটা আদতে নেতাজি সুভাষচন্দ্র বসু আমরা যতদূর ইতিহাস থেকে জেনেছি যে 1941 সালে 1 বছর 10 মাসের জন্য জার্মানি তিনি গিয়েছিলেন। আমাদের ভারতবর্ষ থেকে আফগানিস্তান হয়ে, রাশিয়া হয়ে বার্লিনে তিনি পৌঁছেছিলেন 2রা এপ্রিল। সেই 1941 সালের যে 1 বছর 10 মাস ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু হিটলারের সমর্থন নিতে গিয়েছিলেন যে কিভাবে ভারত থেকে ব্রিটিশদেরকে উচ্ছেদ করে ফেলা যায়। তার কারণ
হিটলার এমন একটি ব্যক্তি ছিল যিনি ব্রিটিশদের এগেনস্টে ছিলেন। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যে যে দেশগুলো ব্রিটিশদের এগেনস্টে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দাঁড়িয়েছিল তার মধ্যে অন্যতম দেশ ছিল জার্মানি, ইটালি এবং আমাদের এশিয়া থেকে জাপান। সেই জন্যই নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মানিতে গিয়েছিলেন হিটলারের কাছ থেকে সমর্থন নিতে। জার্মানিতে সেই সময় একাধিক আমাদের ভারতীয় সৈন্য যারা ব্রিটিশ গভর্নমেন্টের হয়ে কাজ করত তারা সেখানে ধরা পড়েছিল হিটলারের হাতে। নেতাজি সুভাষচন্দ্র বসু তাদের সঙ্গে আলোচনা করে সেই সকল সৈনিককে ছাড়ানোর ব্যবস্থা করে তাদেরকে ভারত স্বাধীনতার উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সকল সৈনিকদেরকে একত্রিত করেছিলেন, প্রায় ৩,০০০ সৈনিক যারা ব্রিটিশ গভর্নমেন্টের হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়ছিল জার্মানির বিরুদ্ধে। তাদেরকে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে তোমাদের ছাড়ানোর ব্যবস্থা করব, তোমরা ভারতের হয়ে লড়ো, ভারতের স্বাধীনতার জন্য লড়ো। তার জন্য তিনি সেখানে ৩,০০০ সৈনিককে জড়ো করে একটি অ্যান্টি ব্রিটিশ মুভমেন্টের ফৌজ পর্যন্ত গঠন করেন। এই নেতাজি সুভাষচন্দ্র বসু পরে সাবমেরিনে করে জাপানে পৌঁছান, কেন কি এই এশিয়াতে ব্রিটিশদের এগেনস্টে সব থেকে বড় লড়াই যদি কেউ লড়ে থাকছিল সেটা হচ্ছে জাপান। ব্রিটিশদের বিরুদ্ধে জাপানও দাঁড়িয়েছিল, তাই জাপানে তিনি তারপরে সাবমেরিনে করে পৌঁছায় এবং জাপানে তৎকালীন প্রধানমন্ত্রী তোজোর সঙ্গে বৈঠক করে আজাদ হিন্দ বাহিনী গঠন করেন। আর সেই আজাদ হিন্দ বাহিনী নিয়ে তিনি ভারতবর্ষে প্রবেশ করেন। তারপরে ব্রিটিশদের আন্দোলনকে নাড়িয়ে দিয়ে গিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আর এই একজন বীরকে, এই একজন বিপ্লবীকে, যে স্বাধীনতা সংগ্রামের জন্য আজকে ভারতবর্ষ দাঁড়িয়ে রয়েছে, গত 18ই আগস্ট যার অন্তর্ধান দিবস গেছে, সেই দিনেই কেরলের সরকার এমন একটি পাঠ্য পুস্তক প্রকাশ করছে, ভারতীয় ছেলেদেরকে এমন একটি ইতিহাস পড়াচ্ছে যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে কাপুরুষ বলা হচ্ছে, তিনি পালিয়ে গিয়েছিলেন বলা হচ্ছে। ভেবে দেখুন নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বামফ্রন্ট সরকারের মনোভাব বা সিপিএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার মনোভাব আজও কতটা নোংরা দাঁড়িয়ে রয়েছে। তারা শুধুমাত্র নিজের বাবা মা মাও সেতুং, কার্ল মার্কস, লেনিন ছাড়া আর কাউকে বুঝতে পারেন না। ভারতের যত স্বাধীনতা সংগ্রামী আছে সকলেই তাদের কাছে পর, কারণ তারা ব্রিটিশদের গোলামি পছন্দ করতেন। তারা পছন্দ করতেন না যে ভারতবর্ষ স্বাধীন হোক। তাদের বাবা কাকা আজও সেই কার্ল মার্কস বিভিন্ন ফাঁকা ফ্ল্যাটে পড়িয়ে বিভিন্ন ঔরসে জন্ম দেওয়া কিছু কুলাঙ্গারকে এই ভারতবর্ষে রেখে গেছে, যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বলুন বা দিল্লির নেহেরু বিশ্ববিদ্যালয়ে বলুন আজও কাশ্মীর বাঙ্গে আজাদির স্লোগান তুলে বেড়ায়। এদের কাছ থেকে ভারতবর্ষের বীর সৈনিকরা পর্যন্ত আজকে ছাড় পাচ্ছে না। আজকে এরা ইতিহাস বিকৃত করতে চলেছে। আমি স্যালুট জানাই কেরলের সেই সমস্ত মাস্টারমশাইদের যারা এই পাঠ্যপুস্তক পড়াতে রাজি হননি। আজকে ভেবে দেখুন যে ভারতবর্ষের ইতিহাস আমাদের ছিল, যে ভারতবর্ষের গৌরব আমাদের ছিল, যে ভারতবর্ষের আন্দোলনে এত স্বাধীনতা সংগ্রামী প্রাণ দিয়েছিলেন, তাদের সত্যি আজ ইতিহাস বিকৃত করা হচ্ছে। আমরা কিছুদিন আগে 15ই আগস্টে দেখেছিলাম আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, আমাদের শহীদ ভগৎ সিং, আমাদের গান্ধীজির ওপরে সাভারকারকে বসানো হয়েছিল। আপনাদের স্ক্রিনে সেই ছবি আমি দিচ্ছি, দেখতে পাচ্ছেন। পেট্রোলিয়াম মিনিস্ট্রি থেকে ঠিক এই ছবি প্রকাশ করা হয়েছিল, যেখানে সাভারকারকে সকল স্বাধীনতা সংগ্রামীর ওপরে স্থান দেওয়া হয়েছিল। সাভারকার ব্রিটিশদের এগেনস্টে আন্দামান জেল থেকে প্রায় 5 থেকে 6 বার ক্ষমা চেয়েছিল। সাভারকার বলেছিলেন আমাকে ক্ষমা করে দিন, আমি ব্রিটিশদের হয়ে কাজ করব। সেই সাভারকারকে আজকে সকল স্বাধীনতা সংগ্রামীর ওপরে ভারত সরকার অর্থাৎ বিজেপির সরকার বসিয়ে দিচ্ছে। আর ঠিক সিপিএম বিজেপি ভাই ভাই অর্থাৎ রাম বাম ভাই ভাই, এটা প্রমাণ করে কেরলের সরকারও একই কাজ করছে। সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বলা হচ্ছে তিনি কাপুরুষ ছিলেন, তিনি ব্রিটিশদের ভয়ে জার্মানিতে পালিয়ে গিয়ে হিটলারের শরণাপন্ন হয়েছিলেন। এদেরকে চিনতে শিখুন এবং ভাবুন যে ভারতবর্ষের ভবিষ্যৎ আস্তে আস্তে কোন দিকে এগিয়ে চলেছে। ভারতবর্ষের সকল স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস আজ আমাদের নতুন করে শেখানো হচ্ছে। ভারতবর্ষের সকল স্বাধীনতা সংগ্রামীর যে ভবিষ্যৎ রয়েছে আমাদের ভারতবর্ষে, সেটাও আজ সংকটে। সকলে এই ভিডিও শেয়ার করুন এবং মানুষকে জানান যে সিপিএম এবং বিজেপি কিভাবে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে মানুষকে নতুন শিক্ষা প্রদান করার চেষ্টা করছে। সকলে ভালো থাকবেন, ভিডিও শেয়ার করুন এবং এই সমস্ত দেশ বিরোধী শক্তির এগেইনস্টে একসাথে দাঁড়ানোর আহ্বান জানান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।